8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে সহজ হবে গণহত্যার বিচার কাজ, বলছে প্রসিকিউশন। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে, যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামাত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তা পাচ্ছেন পদোন্নতি, ফেরানো হবে চাকরিতে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। 5 টাকার জিনিসের দাম দেখানো হতো 20 টাকা। তথ্য প্রযুক্তি খাতে মিলেছে ব্যাপক দুর্নীতির প্রমাণ। ভাগ পেতেন জয় ও পলক। তদন্ত কমিটির প্রতিবেদন। এবং বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, 5 তারকা হোটেলগুলোতেও নানা আয়োজন। উৎসব নির্বিঘ্ন করতে সজাগ আছে সব বাহিনী, জানালেন সেনা প্রধান। আট মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তথ্য পাওয়ার পর অভিযোগের প্রমাণ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তদের। এছাড়া পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু নভ থিয়েটারের দুর্নীতি মামলার বিষয়েও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। একই অভিযোগে অর্থায়ন করেনি এডিবি সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। আওয়ামী লীগের একজন মন্ত্রী ও একজন উপদেষ্টা একজন সচিবকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো দুর্নীতি হয়নি বলে সে সময় জানায় সংস্থাটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আমলে নেওয়া হতে পারে এই প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরিও। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভ থিয়েটার দুর্নীতি মামলারও পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 3 মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। যদিও পদ্মা সেতু ও নভ থিয়েটার মামলার পুনঃ তদন্ত নিয়ে সরাসরি কথা বলতে নারাজ মহাপরিচালক। যে দুটি বিষয়ে উপস্থাপন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নাই। আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। এছাড়া 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মহাপরিচালক। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান এবং যশোর 5 আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানায় দুদক। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে দেয়া কূটনৈতিক পত্রের উত্তরের অপেক্ষায় ঢাকা। বিকেলের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের জবাব পেলে সে অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আর উত্তর না পেলে আবারও তাগিদপত্র দেবে ঢাকা, জানান মুখপাত্র।
গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সোমবার ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠানোর বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে বিষয়টি। মুখপাত্র জানান, এখনো আসেনি দিল্লির উত্তর। কূটনৈতিক পত্রের জবাব না পেলে আবারও তাগাদা দিবে ঢাকা। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে, তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো জাতিসংঘকে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি সরকার। এ নিয়েও প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক্সপেক্টেড টাইমলাইন ছিল, সেই টাইমলাইনের মধ্যে এটা দেয়া সম্ভব হয় নাই। এবং এটাও ঠিক যে পররাষ্ট্র মন্ত্রণালয় এইখানে রিপোজিটরি মাত্র। আমরা যতটুকু জেনেছি যে আমরা সব জায়গা থেকে সমান তালে তথ্যগুলো পাইনি, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব। এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে দূতাবাস চালুর জন্য পোল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। আর মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সহ সরকারের সব বাহিনী। সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে আরও সহজ হবে গণহত্যার বিচার কাজ। এদিন আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের লাশ পোড়ানো ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। সোমবার বন্দি প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে পারলে গণহত্যার বিচার কাজ আরও সহজ হবে। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। ঢালাও গ্রেফতার না করে প্রাথমিকভাবে শুধু মূল হোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। তদন্ত রিপোর্ট আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শাসন ও ভোটাধিকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণহত্যায় জড়িতরা কোনোভাবেই যেন বিএনপিতে যোগ দিতে না পারে, এ বিষয়ে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। উচ্চ আদালত থেকে খালাস পেয়ে 17 বছর পর কারামুক্ত হলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকালে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। কারামুক্ত নেতাকে বরণ করে নিতে নানা আয়োজন। কারাগার থেকে বের হতেই ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার ১.৫ যুগ পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুক্তির পরই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। এ সময় আওয়ামী লীগ সরকারের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে, আমরা সেই অপকর্ম করব না, আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকেছে আব্দুল সালাম পিন্টুরা, তাদেরকে ধ্বংস করার আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার অধিকার নেই আওয়ামী লীগের। আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? এদিকে রাজধানীর গুলশানে শহীদ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ও জার্সি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলের বদনাম হয় এমন কাজ করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্বিনীত লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। This is our sole ambition. আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় বলেও মন্তব্য এই জ্যেষ্ঠ নেতার। খেলার কি পরিবেশ ছিল? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে জামাত। রংপুর ও গাইবান্ধায় দলটির কর্মী সমাবেশে একথা বলেন তিনি। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার উত্তরাঞ্চলের 2 জেলা সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন কর্মী সভায়। নেতাকর্মীদের সরব অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। এদিন সকালে গাইবান্ধায় দীর্ঘ 22 বছর পর কর্মী সমাবেশের আয়োজন করে জামায়াত। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো আমরা। পরে বিকেলে রংপুরের মিঠাপুকুরে পথসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনা জনগণকে উস্কানি দিয়ে দেশকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু না, মাথা থেকে এখনো গরম না হয়। আজকে আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আর ফুস, এরপরে এই ফুস ওই ফুস, ফুসফাস চলতেছে। জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে দিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। পতিত ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। আমাদের জীবনের চাকা চালু রাখে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 2000 দুস্থের হাতে কম্বল তুলে দেন তিনি। সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে জানিয়ে আসিফ বলেন, ভোটের সময় নির্ভর করে সংস্কার প্রক্রিয়ার ওপর। জানান, সংস্কার শেষে দ্রুতই দেয়া হবে নির্বাচন, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে
এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সাথে নিয়ে এই সংস্কারটা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত 764 জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তাদেরকে ফেরানো হবে চাকরিতে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত 764 জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার পর মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত এসেছে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে চাকরিতে ফেরানো এবং বেতন ভাতা পরিশোধের বিষয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। এদিন সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে সাংবাদিকদের মত প্রকাশে কোনো বাধা থাকবে না। এদিকে বিভিন্ন গণমাধ্যমের ওপর তৃতীয় পক্ষের চাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। কোনো রাজনৈতিক দল বা সমন্বয়ক প্রভাব খাটালে সরকার তার দায়িত্ব নেবে না। আমার গভর্নমেন্টের কেউ যদি এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে, কোথাও যে বলে যে না এর চাকরি খাও, আপনি আমাকে বলবেন। তা আমার গভর্নমেন্টের বাইরে আমি তার কে কী করলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক আর যেই হোক, সেটা দায়ী দায়িত্ব তো আমার না, বা বৈষম্য বিরোধী ছাত্র, এটার দায় দায়িত্ব তো আমার বিষয় না, ঠিক না? আপনারা এটা ওনাদেরকে কোশ্চেনটা করেন যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন। এদিন উপদেষ্টা পরিষদের সভায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবের আমেজ শুরু হয়ে গেছে গির্জাগুলোতে। 5 তারকা হোটেলগুলোতেও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা। রাতে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় পরিদর্শনে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আর ঢাকায় জিওসি 9 পদাতিক ডিভিশন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে নিরাপত্তা প্রদান করার জন্য। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী এবং চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। চন্দ্রিমা, বছর ঘুরে আবারও এসেছে ক্রিসমাস ঈদ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি কাকরাইলের গির্জায় এবং এই গির্জা প্রাঙ্গণ মুখরিত হয়েছে তাদের প্রার্থনার আলোড়িত সেই সঙ্গীতে, সেই পবিত্র সঙ্গীত। আজ তারা আবারও প্রার্থনার মাধ্যমে সকলে শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু গির্জা প্রাঙ্গণ ভক্তদের এবং অনুসারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আরও একবার বছর ঘুরে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সকলে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন যীশু খ্রিস্টকে এবং সমস্ত প্রাণীর মঙ্গল কামনায় তাদের এই প্রার্থনা, তাদের সকলের যীশু খ্রিস্টের কাছে চাওয়া যেন সকল অশুভ শক্তির নাশ করে যেন সমস্ত পৃথিবীতে মঙ্গল প্রতিষ্ঠা হয়। এ
এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ঠিক 9টার সময় এই তাদের প্রার্থনার সঙ্গীত শুরু হয়েছে, এখন বাংলায় চলছে এবং ঠিক 11টার দিকে কিন্তু তাদের এই প্রার্থনা কিন্তু আরও একবার হবে। রাত 11টায় তাদের এই প্রার্থনা আরেকবার তারা করবেন, সেটা হবে ইংরেজিতে। এরই মাধ্যমে কিন্তু সারা দেশে নানা আয়োজনের মাধ্যমে খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে এবং এর আগে কিন্তু সেনা প্রধান এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছিলেন। তিনি এখানে বলেছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে একত্রিত হয়ে কাজ করবেন এবং গির্জা সহ সমস্ত দেশে নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণে তারা কাজ করে যাচ্ছে এবং এখানে আসলে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল শান্তি প্রতিষ্ঠায় এই সারা বিশ্বে এবং আজ সকলে মিলিতভাবে সেই কামনাই করছেন। এই ছিল আমার কাছে কাকরাইল গির্জা থেকে এবং এর পরবর্তী বড়দিনের খবরাখবর জানতে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতি বিশ্বাস। পার্থ, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। চট্টগ্রামের যেসব গির্জা রয়েছে সব গির্জায় কিন্তু পুরোপুরি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা আছি এখন চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায়। এখানে আসলে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাও কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে গির্জায় আসতে শুরু করেছেন, কারণ এখানে দুটি প্রার্থনা অনুষ্ঠিত হবে। ঠিক 9:30টায় বাংলায় সমবেত যে প্রার্থনা সেই প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং আমরা দেখছি সেই প্রার্থনার জন্য কিন্তু এখানে ইতিমধ্যে প্রস্তুতিও কিন্তু গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ঠিক 12টায় ইংরেজিতে প্রার্থনা অনুষ্ঠিত হবে। সেই প্রার্থনাতে যারা বিদেশিরা রয়েছেন, চট্টগ্রামে যারা বিভিন্ন দেশের মানুষরা বসবাস করেন তারাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় আসলে সেই প্রার্থনায় কিন্তু তারা অংশগ্রহণ করেন। শুধু চট্টগ্রামের এই পাথরঘাটার রানী জপমালা গির্জা নয়, অন্যান্য যেসব গির্জা রয়েছে নগরীর জামালখান এলাকা থেকে শুরু করে সকল গির্জায় কিন্তু বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট শিশু থেকে শুরু করে ধর্মীয় আচার রীতি পালনের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে প্রথম যে প্রার্থনা ঠিক 9:30টায় সেই প্রার্থনা শুরু হবে এবং প্রার্থনার যে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রার্থনায় যারা অংশ নেবেন ইতিমধ্যে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি ঠিক 9:30টায় যে প্রার্থনা অনুষ্ঠিত হবে সেই প্রার্থনায় কিন্তু প্রায় 300 থেকে 400 খ্রিস্টান ধর্মাবলম্বীরা একসাথে সেই প্রার্থনায় অংশ নিবে এবং আমরা দেখছি গির্জাগুলোতে কিন্তু যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ সবাই কিন্তু আছেন এবং আমরা দেখছি সময় যত গড়াচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সবাই আসতে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পাথরঘাটা জপমালা রানী গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার কাকরাইল এবং চট্টগ্রামের গির্জায়। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কথা বলেন বিভিন্ন খ্রিস্টান সংগঠনের নেতাদের সঙ্গে। নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেওয়ার সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। কানাডা যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলামকে। সন্ধ্যায় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর ও পিলখানা হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এর 48 ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। কাউন্সিলরদের পুনর্বহাল করা সহ 3 দফা দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলর মঞ্চ।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তারা এ দাবি জানান। বলেন, সার্চ কমিটি গঠনের মাধ্যমে কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে নাগরিক ভোগান্তি কমার পাশাপাশি স্বস্তিতে থাকবে অন্তর্বর্তী সরকার। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতনের কথা তুলে ধরেন তারা। সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলর মঞ্চের দাবির সঙ্গে একাত্মতা জানান বেশ কয়েকজন আইনজীবীও। নৌ উপদেষ্টার এক ধমকে মাত্র ৩০ মিনিটের মধ্যে বন্দরের শেড থেকে সরানো হচ্ছে ২০ বছরের বেশি সময় পড়ে থাকা ৩০০ গাড়ি। মামলা সংক্রান্ত জটিলতায় এতদিন আটকে থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল গাড়িগুলো। নিলামের দীর্ঘসূত্রিতায় এসব গাড়ি নিয়ে ভোগান্তিতেও পড়েছিল চট্টগ্রাম বন্দর। এই অবস্থায় মঙ্গলবার সকালে নৌ উপদেষ্টা পরিদর্শনে গিয়ে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলে দুপুর থেকে শুরু হয় গাড়ি সরানোর প্রক্রিয়া। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার সকালে পরিদর্শনে এসে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং কাস্টমসের অকশন শেডে বছরের পর বছর শত শত গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন নৌ উপদেষ্টা এম সাকওয়াত হোসেন। আর সময় ক্ষেপণ না করে দ্রুত গাড়ি সহ সব ধরনের স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা। চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। নৌ উপদেষ্টার নির্দেশে ৮ ঘন্টারও কম সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায় চট্টগ্রাম বন্দরে। প্রথম পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে ২০ বছরের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা ৩০০ গাড়ি। আমাদের গাড়ির মধ্যে প্রায় ১৯৫টা রিট মামলা রয়েছে, কিন্তু ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় ১৮৬টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি। এর আগে এ ধরনের ৭৪টি গাড়ি নিলামে বিক্রি না হয় কেটে ফেলতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। পর্যায়ক্রমে গাড়িগুলি সরিয়ে নেওয়া হবে চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেডে। সেখান থেকেই স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে মূল্যবান ৩০০ গাড়ি। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। ৫ টাকার জিনিস কেনা হয়েছে ২০ টাকায়, সম্ভাবনা নেই এমন অজপাড়া গায়ে নেওয়া হয়েছে প্রকল্প। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রযুক্তির চলমান ২১ প্রকল্পে হরিলুটে প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটি। তথ্য প্রযুক্তি সচিব বলছেন, এসব প্রকল্প থেকে ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং প্রতিমন্ত্রী পলক। এমপিদের ইচ্ছে পূরণে অজপাড়া গায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। রাষ্ট্রের অর্থ ব্যয় করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে সিনেমা বানাতে। আবার আইন ভেঙে প্রকল্প পরিচালক নিজেই হয়েছেন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। প্রযুক্তি খাতে চলমান ২১ প্রকল্পে এমন দুর্নীতি খুঁজতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কমিটির জমা দেওয়া প্রতিবেদনে প্রকল্পগুলোতে ৭,০০০ কোটি টাকা অপ্রয়োজনীয় ব্যয়ের কথা উঠে এসেছে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি সচিব জানান, প্রকল্পগুলো থেকে টাকার ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী পলক। আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো, প্রকল্প বাদ দেওয়া হতো। অপ্রয়োজনীয় যদি আমরা এখন বাদ দিই, প্রায় ৬,৯০০ কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ এবং ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প সহ বিদেশি অর্থায়নের প্রকল্পে বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানানো হয়। আইসিটি প্রকল্পের যেগুলো বৈদেশিক ঋণ নির্ভর দুর্নীতি এবং অব্যবস্থাপনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে, আমরা এখন বৈদেশিক ঋণের প্রশ্নে বাংলাদেশ সরকার একটা ঝামেলায় পড়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প থেকে ৪০ জন পরামর্শককে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করেছে তাদের জানুয়ারি থেকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এনসিএল টি-20 খবর। লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা ঘরে তুলল রংপুর বিভাগ। আগে ব্যাট করে মাত্র ৬২ রানে অল আউট হয় ঢাকা। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলীর দল। বকিদুল ইসলাম মুগ্ধ আর আলাউদ্দিন বাবুর তাণ্ডবে হিমশিম খেতে থাকে নাইম শেখের দল। ২ পেসারি নেন ৩টি করে উইকেট। লাক্কাতুরায় মাত্র ৬২ রানে অল আউট হয় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর বিভাগও। দলীয় ১৮ রানেই ৪ উইকেট হারায় তারা। তবে আরিফুল ও এনামুল হক আনামের ব্যাটে নিশ্চিত হয় রংপুরের জয়।
ক্রীড়া অবকাঠামোতে পিছিয়ে থাকা উত্তরবঙ্গে এবার গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সে সঙ্গে বিপিএল এর 12তম আসরের ম্যাচও দেশের উত্তরের স্টেডিয়ামে আয়োজনের কথাও জানান তিনি। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন। আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি, আপনারা জানেন এবার বিপিএল 3টা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারবো। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে সহজ হবে গণহত্যার বিচার, বলছে প্রসিকিউশন। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামাত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। এ ছিল রাতের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।